বাংলাদেশ টিকে আছে, তবে বাংলাদেশের টিকে থাকা না থাকাটা অনেক কিছুই এখন আসলে শ্রীলঙ্কার উপর নির্ভর করছে। তারপরে বাংলাদেশ যে টিকে আছে সেটা আফগানিস্তানের বিপক্ষে জয়ের বদৌলতে, সেখানে অনেক কিছুই আপনি পজিটিভ খুঁজে পাবেন, আবার নেগেটিভ অনেক কিছুও ছিল। বাংলাদেশ প্রথম 10 ওভারে 87 রান তুলেছে, হাতে 8 উইকেট থাকার পরও শেষ 10 ওভারে মাত্র 67 রান এসেছে, যেটা ম্যাচ থেকে বাংলাদেশকে অনেকখানি পিছিয়ে দিয়েছে। আবার আপনি বোলিংয়ের দিকে যদি তাকান, 4 জন বোলার নিয়ে বাংলাদেশ খেলেছে। পঞ্চম বোলার হিসেবে সাইফ 3 ওভার বল করেছেন, 39 রান দিয়েছেন। শামীম পাটওয়ারি 1 ওভারে 16 রান দিয়েছেন, মানে ওই ফিফথ বোলিং অপশন থেকে 4 ওভারে 55 রান এসেছে। 4 জন যে স্পেশালিস্ট বোলার, 4 জনই ভালো করেছেন, সবার নামের পাশে উইকেট। মুস্তাফিজ 3টা উইকেট পেয়েছেন, নাসুম 2টা উইকেট পেয়েছেন, রিশাদ 2টা উইকেট পেয়েছেন, তাসকিন 2টা উইকেট পেয়েছেন। এই 4 জনে মিলে আসলে 16 ওভারে 100 রান ডিফেন্ড করেছেন। স্ট্র্যাটেজিটা কি আসলে প্রায় বুমেরাং হয়ে গিয়েছিল কিনা? রুচি চানাচুর অরিজিনাল মিক্স, চানাচুরের আসল স্বাদ। প্রায়, কারণ যখন শুরুতেই জানা গেল টসের সময় যে আসলে 4 জন বোলার এবং স্পিনের আধিক্য নিয়ে বাংলাদেশ খেলতে নামছে, তখন এটাই সবাই মনে করেছিল যে, এবং দেখেন ম্যাচের প্রথম থেকেই কি মানে সবাই কিন্তু ম্যাক্সিমাম আফগানিস্তানকে লিটল বিট এগিয়ে রেখেছিল যে এই কন্ডিশনে বলেন বা এই ফরম্যাটে বলেন আফগানিস্তান ভয়াবহ, এবং বাংলাদেশের সঙ্গে আফগানিস্তানের মানে সেই লড়াই কিন্তু চলে আসছে। সেখান থেকে আফগানিস্তানকে একটু ফেভারিট ধরা হয়েছিল, বাট বাংলাদেশ আবার মানে ওই যে একটু চেঞ্জেস দিয়ে আসলে কিছুটা এক সময় বুমেরাং হয়ে যেতে নিয়েছিল। কারণ আপনি দেখেন যেটা বলেন যে 20 রানের একটা ব্যবধান চলে এসেছিল ব্যাটিংয়ে। যদি বাংলাদেশ হারতো আমরা এটাই বলতাম যে ওই 15-20টা রানের গ্যাপ পড়ে গিয়েছিল, জেতার কারণে সেই কথাটা খুব একটা অর্থে আসছে না, কিন্তু তারপর আপনাকে আনতে হচ্ছে। আপনি যখন অ্যানালাইসিস করতে বসবেন, হ্যাঁ ওই 20টা রান খুব ক্রুশাল ছিল যদি হতে পারতো, কারণ আপনি প্রথম 10 ওভার যেই মুডে ব্যাট করেছেন, পরের 10 ওভারে গিয়ে তো অন্যরকম ব্যাটিং আপনার থেকে এসেছে, অথচ পরের মানে 10 ওভারই কিন্তু রান রেটটা আপনার আরো বাড়ানোর কথা ছিল। আর বোলিংয়ের কথা 4 জন নিয়ে, হ্যাঁ যেই পার্ট টাইমার যেই 2 জন বোলার মানে ফিফথ বোলার হিসেবে যেই 2 জন বোলিং করেছে, তাদের থেকে আপনি মারটা বেশি খেয়েছেন, এবং কোনো না কোনো দেখেন একটা ছক্কার জন্য কিন্তু আপনার ম্যাচটা এদিক সেদিক বের হয়ে যেতে পারতো। সো ইট ওয়াজ আ রিস্ক, মানে রিস্কি জোন। আমরা পয়েন্ট টেবিলটা দেখছিলাম, বাংলাদেশ এখন 2 নম্বরে আছে, যদিও আফগানিস্তান যদি তাদের শেষ ম্যাচটা জিতে যায় শ্রীলঙ্কার এগেনস্টে, সেক্ষেত্রে আফগানিস্তান এবং শ্রীলঙ্কা দুটা দলে কিন্তু পরের পর্বে চলে যাবে। এবং শ্রীলঙ্কা যদি খুব বড় ব্যবধানে হারে, ধরুন 65-70 রানের ব্যবধান, অথবা প্রায় 50 বল হাতে রেখে যদি আফগানিস্তান শ্রীলঙ্কাকে হারায়, তখনই শুধুমাত্র বাংলাদেশের পক্ষে আসলে পরের পর্বে যাওয়া সম্ভব। এই ম্যাচটা আগামীকাল 8:30টায় অনুষ্ঠিত হতে যাবে, এবং এই ম্যাচে বাংলাদেশের সবাই আসলে শ্রীলঙ্কার পক্ষেই হয়তো থাকবে। আমরা বোলিং নিয়ে কথা বলছিলাম, পয়েন্ট টেবিল ইকুয়েশন নিয়ে কথা বলছিলাম, একটু ব্যাটিংয়ের দিকে যদি বাংলাদেশের তাকাই, বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে কলাপস করেছে শুরুর দিকে। জাকের আলী অনেক, শামীম পাটওয়ারি, তারা দুজনই 40-এর ঘরে 2টা ইনিংস খেলেছেন। একজন স্ট্রাইক রেট 120 ছিল, একজনের 123 ছিল। গতকালকের ম্যাচে তারা কিন্তু রান করতে পারেনি। আমরা যদি বাংলাদেশের ব্যাটিং স্কোর কার্ড দেখি, তামিম প্রথম ভালো একটা স্টার্ট এনে দিয়েছেন, তবে শেষ দিকে গিয়ে 47 করেছিলেন সম্ভবত 20 বলে, এরপরে 50 করতে অনেকটা সময় নিয়েছেন। লিটন, তাওহিদ হৃদয়, শামীম পাটওয়ারি, জাকের আলী অনেক, কারো স্ট্রাইক রেটই আসলে শেষ দিকে মানানসই ছিল না, যেটা বাংলাদেশকে ভুগিয়েছে। একদমই তাই, আমরা স্কোর কার্ড আসলে দেখছি যেটা, এবং পরিবর্তনটা সাইফ থেকেই শুরু হয়েছিল। তিনি মানে সঙ্গ দিয়েছিলেন তামিমকে। আপনার ওই যে মানে আপনার প্রথম ওপেনিং পার্টনারশিপটা এদিন ভালো গিয়েছিল, যদিও ওই যে 50-র জন্য তামিম এক পর্যায়ে গিয়ে একটু স্লো হয়ে গিয়েছিলেন, বাট আপনার ওপেনিং পার্টনারশিপটা একটা ভালো টোন সেট করে দিয়েছিল। তারপর গিয়ে মিডল ওভার থেকে ওই যে পরের দিকে আসলে কিছুটা খেয়ে হারিয়েছে বাংলাদেশ ব্যাটিংয়ে, যার কারণেই ওই পরের 10 ওভারে গিয়ে বাংলাদেশের রান রেটটা ওই অর্থে বাড়েনি। আর এখন কথা হচ্ছে যে বাংলাদেশ যদি সুপার 4-এ যায়, সেখানে কি কি চেঞ্জেস থাকতে পারে, বাংলাদেশ কোন স্ট্র্যাটেজি ফলো করতে পারে, তার আগে আফগানিস্তান আর শ্রীলঙ্কার এই ম্যাচটা অবশ্যই মানে তাকিয়ে থাকবে সবাই। এখন আফগানিস্তান আর শ্রীলঙ্কার মধ্যে আপনার কি মনে হয় কাকে মানে ফেভারিট? আফগানিস্তান তো ধরেন ডু অর ডাই ম্যাচ, কোনো দিকে তাকাবে না, তাদের জিততেই হবে, তাদের তো কোনো সমীকরণের হিসাব প্যাচ নাই, তাদের হইতেছে জিততে হবে। সো তারা তো মরিয়া থাকবে। শ্রীলঙ্কা কি একটু ছেড়ে খেলবে? একটু ছেড়ে কথা বলতেই পারে। এখন শ্রীলঙ্কাকে কাউকে বদল দিবে কিনা, তারা যদি চিন্তা করে যে আমরা পরের পর্বে উঠেই গিয়েছি, ফুল ফ্লেজেড দল আমাদের খেলানোর দরকার নাই, বা এফোর্টটাও মাঠে কি আসলে আপনার যখন জিততেই হবে এফোর্ট লেভেলটা একরকম থাকবে, যখন আপনার হারলেও অসুবিধা নেই তখন এফোর্ট লেভেলটা একরকম থাকবে, এটা হিউম্যান সাইকোলজি। এখন বাংলাদেশ আসলে কি করবে, নাসুম আজকে কথা বলেছেন, তিনি বলেছেন ওগুলো নিয়ে তিনি ভাবছেন না। লিটনও বলতে চান শ্রীলঙ্কাকে সাপোর্ট করবেন। এখন বাংলাদেশ তো পুরোটা সময় আবুধাবিতে ছিল, আবুধাবিতে আমাদের সহকর্মী রাহুল রায় আছেন, তার কাছে একটু চলে যেতে চাই। বাংলাদেশ এখন কি রাহুল আসলে আবুধাবিতেই অপেক্ষা করবে, না দুবাইয়ের পথে পা বাড়িয়েছে? কারণ পরে পর্বে উঠলে তো আসলে দুবাইয়ে খেলা হবে, কি মনে হচ্ছে সব মিলিয়ে? নাসুম আজকে কথা
বলেছেন। লিটনও প্রেস কনফারেন্সে বলতে চাননি যে শ্রীলঙ্কাকে সাপোর্ট করা প্রয়োজন, কিন্তু দিন শেষে এখন শ্রীলঙ্কার জয়ের প্রার্থনাই তো আমাদের করতে হবে। এক্স্যাক্টলি, মুখে আসলে কেউই বলছেন না যে তারা আসলে শ্রীলঙ্কার পক্ষে আছেন। তবে আমরা সবাই জানি যে সবচেয়ে সহজ যে সমাধান সেটা হচ্ছে যদি শ্রীলঙ্কা এই ম্যাচটা জেতে। এছাড়া কিন্তু সমাধানটা বাংলাদেশের জন্য, সমীকরণটা বাংলাদেশের জন্য খুব কঠিন। এবং বাংলাদেশ দল আবুধাবিতেই ছিল আজকে পর্যন্ত। আজকে এখানকার সময় দুপুর 1টা নাগাদ তারা কিন্তু আবুধাবি টিম হোটেলটা ত্যাগ করেছে এবং তারা টিম বাসে করে আসলে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ইতিমধ্যে আমার ধারণা তারা দুবাই পৌঁছেও গিয়েছে। ফলে দুবাই আজকের দিনটা তারা অপেক্ষা করবে, কালকের ম্যাচটা তারা দেখবে দুবাইয়ে। শ্রীলঙ্কা আফগানিস্তানের ম্যাচের রেজাল্টটা কি আসে, কেমন তাদের পক্ষে আসে কিনা, তারপর আসলে বাংলাদেশ দল সিদ্ধান্ত নেবে। যদি বাংলাদেশ দল সুপার ফোরে উঠে যায় তাহলে তো আসলে দুবাই পরের ম্যাচগুলো বাংলাদেশ দলকে খেলতে হবে। আর যদি বাংলাদেশ দল আসলে সুপার ফোরে কোয়ালিফাই করতে না পারে সমীকরণের মারপ্যাচে, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ দল হয়তোবা দেশে ফিরে যাবে। হয়তোবা না, আসলে দেশেই ফিরে যাবে, যেহেতু আফগানিস্তানের বিপক্ষে আরেকটা সিরিজ এখানেই রয়েছে, দুবাই খেলবে। তবে সেটা এশিয়া কাপ শেষ হওয়ার পরে। ফলে এই 14-15 দিনের যে গ্যাপ সেটা আসলে তারা এখানে থাকবে না, তারা দেশে চলে যাবে, আবার তখন ফিরে এসে খেলবে। আর সুপার ফোরে উঠলে তো সুপার ফোরের খেলার পরেই আসলে ওই সিরিজটা, তখন আর দেশে যাওয়ার সুযোগটা থাকছে না। রাহুল, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং আস। দর্শক, রাহুল যেটা আসলে বলছিলেন যে বাংলাদেশ দল দুবাইয়ের পথে পা বাড়িয়েছে, দুবাই ইতিমধ্যেই পৌঁছে গেছে। যদিও আবুধাবিতে শুরু থেকে বাংলাদেশ দল ছিল, এখন যদি সুপার ফোরে ওঠে খেলাগুলো হয়তো দুবাইতেই হবে, কারণ সুপার ফোরের 6টা ম্যাচের মধ্যে 5টা ম্যাচই দুবাইতে, একটা ম্যাচ শুধুমাত্র আবুধাবিতে। সে কারণে আসলে অপেক্ষা না করে দুবাইতে গিয়েই বাকি সময়টা কাটাতে চাইছে টিম বাংলাদেশ। সবকিছু নির্ভর করছে শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচটার উপরে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.